এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ কেকে। আমি কোয়েল। একটু দেরি হয়ে গেল ভিডিওটা দিতে, কি করব আর সময় পাই না, সময়ের খুব অভাব। দেখেছি সব কিছুই দেখলাম, কাল থেকে অনেক কিছু দেখছি। তো যাই হোক, কালকে একটা ভিডিও করেছিলাম, তোমরা দেখেছো, সেটা হচ্ছে কাঁঠাল। ঠিক আছে, কাঁঠালের দাম কত? 10। ঠিক আছে, আমি তো জাস্ট টাচ করে গেছি কাঁঠাল 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 করে। অ্যাকচুয়ালি এরা মানে কি, আমি ভাবে যে হোয়াটসঅ্যাপের মধ্যে বা অন্য কোথাও স্ট্যাটাস দিয়ে দিলে কেউ আর দেখবে না। এরা কি ভুলে যায় নাকি ইন্টেনশনালি করে জিনিসটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করবে বলে? আর একটা জিনিস হচ্ছে, ওইভাবে কোনো স্ট্যাটাস দেওয়া কিন্তু পার্সোনাল জিনিস নয়, ওটা পাবলিক করে দিলে তো পাবলিকে দেখবেই। কত লোক কন্ট্যাক্টে আছে, তারা তো দেখছে। এবার পাঠিয়েও দিয়েছে। আজকে দেখলাম, তবু আমি এগুলো কোনো সময় পেয়েছি বলে যে একবার চিপকিয়ে ভিডিও করব তার কোনো মানে নেই। কিন্তু এনাদেরই মানে এই যে একটা কমিটি আছে না, এই সাফাই অভিযানের কমিটি, সেই কমিটির একজন আর দেখলাম থাম্বনেলে চিপকিয়ে পুরো ভিডিও করে দিল। ভাবা যায়, এরা কিন্তু খুব শুভাকাঙ্ক্ষী। হ্যাঁ, এরা কিন্তু শুভাকাঙ্ক্ষী। এরা চিপকিয়ে দিয়ে ভিডিও করে দিল, এবং সেখানে কি হলো, সেখানে একটা সেই ভয়েসটা শোনা যাচ্ছে, যেটা হচ্ছে ঝিমি তার বাবাকে কল করে যে অত্যাচারের বিবরণ দিয়ে একটা ইয়ে করেছিল। মানে অদ্ভুত লাগে আমার। তো যাই হোক, আমারই ভালো হলো, আমি তো চিপকাতাম না, তো উনি চিপকিয়ে দিয়েছেন। ওখানে দেখে নিও, মানে মেয়ের জীবনের দাম। আর একজন তো ভিডিওই নামিয়েই দিয়েছে, ভিডিওতে বলেই দিয়েছে ওই ব্যাপারটা। তো যাই হোক, তো মেয়ের জীবনের দাম, মেয়ের লাইফের দাম উনি ওই 10 দিয়েছে। ঠিক আছে, ওই থাম্বনেলের মধ্যেও রয়েছে, বুঝতেই পারছো কার থাম্বনেল, যদি তোমরা জানো আর কি। ওই ফ্যাশন মানে, আর একটু ঘুরিয়ে নাও, হ্যাঁ, তার থাম্বনেলের মধ্যে ওটা চিপকানো আছে। আমি এখনো চিপকবো না। তো ওর মধ্যে পুরো একদম মানে ডিটেলসে লেখা যে আমি এই অ্যামাউন্টটা দিলে মেয়েকে আমি দাঁড়িয়ে থেকে ডিভোর্স দিয়ে মেয়েকে নিয়ে চলে যাব, মানে এইরকম অবস্থা। মানে এরা আবার সংসার করতে গেছিল, কিন্তু সেই জায়গাটায় কোনোভাবেই আসলো না যে দুটো বাড়ি বা তিনটে বাড়ি সামনে বসে কথা বলবে। যাই হোক, আর একজন দেখলাম মানে সেটা বলেছে যে ওই সমাজসেবী ম্যাডাম আসলে হয়তো সামনে বসেই কথা হবে। এইটাই তো বারবার বলছিলাম, আমরা কারুর শত্রু নয়, শুধু এইটার বিপক্ষে যে সোশ্যাল প্ল্যাটফর্মে জানিয়ে কোনো কিছুর জাস্টিস পাওয়ানোর এগেনস্টে আমরা, বা কারুর সংসার গড়তে যাওয়ার এই যে একটা জিনিস হচ্ছে না, কন্টেন্ট বানিয়ে সংসার গড়তে যাচ্ছি সেটা নিয়ে যে ভিডিও করা, এটার এগেনস্টে আমরা। সোশ্যাল মিডিয়াটা কোনো জায়গা নয় কারোর সংসার গড়বার, মানে কন্টেন্ট বানিয়ে ভিডিও করিয়ে সংসার করতে চাইছি, এটা ওয়াইটির প্ল্যাটফর্মে হয় না। যদি সত্যিই কিছু করতে হয়, কারুর হেল্প করতে হয় বা কাউকে ভালো সাজেশন দিতে হয়, সেটা অফ ক্যামেরা হবে। সেটা কি করে সোশ্যাল প্ল্যাটফর্মে আসবে? আবার তারাই এটা বলবে যে মাঠে নেমে কাজ করছি। এটা মাঠে নেমে কাজ করা নয়, এটা অ্যাকচুয়ালি কন্টেন্ট ক্রিয়েট করা। এটা আমি প্রথম থেকে বলছি। যাই হোক, সেই ভয়েসটা শুনলাম, সেই ভয়েসের মধ্যে দেখলাম তিনজনেই কিন্তু ভাই চেঁচামেচি করছে। এটা বলবো না, মানে এটা কোথা থেকে মানে এস্টাবলিশ হলো যে প্রীতম এবং তার মা অত্যাচার করছে, এটা আমি বুঝলাম না। সেখানে কিন্তু মেয়েটার গলাটাও যথেষ্ট শোনা যাচ্ছিল, এবং মেয়েটিও বেশ চিৎকার করছিল, এবং মেয়েটিও অনেকগুলো কথা বলছিল। তার মধ্যে কয়েকটা শুনতে পেয়েছি, আমার কাছে খুব একটা পরিষ্কার হয়নি। তোর পয়সা খাই কিনা, এ খাই কিনা, এইরকম একটা কথা। তবে আমাকে এক ভিউয়ার্স বলছিল যে প্রীতম নাকি বলেছে দেখতে খারাপ টারাপের বিষয়টা। জানি না এটা কার কাছ থেকে শুনলো, ওই ভয়েসটা তো খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। মানে যারা বরঞ্চ ফোনটা ধরেছিল, যারা রেকর্ডটা করছিল, তাদের গলাটাই স্পষ্ট ছিল। ঠিক আছে, তো শোনা যাচ্ছিল না। যদিও মানে আমার যে ভিউয়ার্স বললো দেখতে খারাপের ব্যাপারটা, সেটা কে বলেছে জানি না। যদি ওই মাসি বলে থাকে, তাহলে মাসির কথা আমি একদম মানে দুধ ভাত, মাসির কথা আমি ধরবই না। যে মানুষটা প্রথম থেকে দাঁড়িয়ে এই ছেলেটাকে পুরো স্পয়েল হতে হেল্প করলো, যে ছেলেটাকে মানে যে মানুষটা এই ছেলেটাকে প্রথম থেকে ওই চাইল্ড ম্যারেজ বলো, এ বলো, সব বাজে বাজে কাজে, এবং কিছুদিন আগেও ওই কৃষ্ণনগরের দিদি যেটা প্রাইভেট করালো যে ভিডিওটা, মানে কিছুদিন আগে ওই ঝিমিকে নিয়ে পাগল বলা, কেলটি বলা, তারপর নাচ নিয়ে কটাক্ষ করা কিছুদিন আগেও করেছে। তো সে হঠাৎ করে এত ভালো মানুষ হয়ে ভালো ভালো কথা বলছে, তার একটা কথাও আমার কাছে অ্যাকসেপ্টেবল না। তবে যদি ওই ভয়েসের মধ্যে এটা শোনা যায় যে প্রীতম বলেছে তোকে দেখতে খারাপ বা কেলটি বা গায়ের রং, তাহলে আমি এটা মানে ঘোরতর বিরোধিতা করব। মানে এইটা একদমই বলা উচিত না, এটা ও খুবই অন্যায় করেছে। কারণ
যাই হোক না কেন, তুমি একটা সময় তাকে ভালোবেসেছিলে, ভালোবেসে তাকে বিয়ে করেছিলে, এটা ভাই অ্যাকসেপ্টেবল না। তুমি তাকে রং রূপ নিয়ে খোটা দেবে। এবার বিষয় হচ্ছে কি বলতো, একটা জিনিস হয় যেটা হচ্ছে আমরা যেটা শুনতে পাচ্ছি সেটা নিয়েই বলতে বসে যাই, ঠিক আছে? এটা আমিও ধরো তোমাদের কথা মতোই এটা বললাম, ভিউয়ার্সদের কথা মতোই বললাম যে ও যদি ওখানে বলে থাকে সেটা খুবই অন্যায় করেছে, আমি এটা একদম সাপোর্ট করি না। কিন্তু কিছু জিনিস হয় না, যেটা যতটুকু শোনানো হচ্ছে ততটুকু শুনছি, কিছু জিনিস হয় না যে ক্যামেরার পিছনেও কিন্তু হয়, ওই ভয়েস ক্লিপসের বাইরেও অনেক কিছু হয়। এক হাতে তো তালি বাজে না। এই মেয়েটাও যে কিছু করে না বা কিছু বলে না এটাও বলতে পারবো না, কারণ এই মেয়েটার অনেক কার্যকলাপ কিন্তু আমরা আগে দেখেছি, কি ধরনের যে মন্তব্য করতে পারে আর কি ধরনের কাজ করে যে একটা মানুষকেও টেম্পটেড করতে পারে, তার কিন্তু মানে কোনো ইয়ত্তা নেই। ও কিন্তু অনেক কিছুই করতে পারে। তো অদ্ভুত কিছু জিনিস আমার লাগলো। কালকে একটা আকাশবাণীও এলো, সেই আকাশবাণীতে আবার বলা হলো যে ওদেরকে নিয়ে ভিডিও করা হবে না, কিন্তু ব্যাপারটা হচ্ছে বলাই হচ্ছে। কাল থেকে কিন্তু আমি সেই সকালে ভিডিও করেছিলাম, একটা লাইভ করেছিলাম, আজকে কিন্তু সারাদিন কোনো ভিডিও করিনি, কিন্তু আমি দেখলাম বিভিন্নভাবে সেই কিন্তু ভিডিও নামছে, নয় বার্তার নামে, নয় সেই ওর ভয়েস ক্লিপসটা নিয়ে, নয় বড় মানে লাইভ টাইপগুলো। মানে এই ম্যাডাম সত্যি, এই ম্যাডামকে যে সবাই বলে বায়াস, সত্যিই তাই। মানে ম্যাডাম কি লাইভগুলো দেখেই না, মানে যে ভিডিও করো না, ভিডিও করো না কিন্তু লাইভ করে যাও, মানে এই যুক্তিটা কি? এই যুক্তিটা আমি বুঝি না। লাইভে সমানে ওদেরকে নিয়ে আলোচনা হয়ে যাচ্ছে, সমানে সমানে আলোচনা হয়ে যাচ্ছে, তাহলে কি অন্য দিকের মানুষগুলোকে বারণ করে কি লাভ? সেখানে ভিডিও করলেই উনি বলছেন এই পাঠিয়ে দেবো, কোর্ট নোটিশ পাঠিয়ে দেবো, এই পাঠিয়ে দেবো, এই পাঠিয়ে দেবো। এগুলো কি ভাই? এগুলো কি? মানে সেই একই জিনিস, মানে একতরফা খালি বলে যাওয়া হবে, একতরফা খালি প্রীতমকে খারাপ করে যাওয়া হবে। আরে এক হাতে তো তালি বাজেনি, বাজিয়েছে তো দুজন মিলেই তালি। আমি কিন্তু আবারও বলছি, প্রীতমদের প্রচুর দোষ আছে, আমি বারবার বলি, এখনো বলবো। কালকেও যেমন ভয়েসটাই শুনলাম, ওর মা সমানে ভেতরে মানে মানে ছেলে আর ছেলের বউয়ের মধ্যে যে ঝগড়া হচ্ছে, ওর মা সেখানে অনেকগুলো কথা বলছে। এবার বিষয় হচ্ছে, আমি আগে একবার বলেছি, ঝগড়াঝাটি হলে পরে মারা এসে কথা বলে, সেখানে মিটমাট করিয়ে দেওয়ার কথা। হ্যাঁ, এটা বলার কথা যে তুই চুপ কর, তুই চুপ কর, হ্যাঁ এটা বলার কথা। কিন্তু দেখলাম উনিও বেশ চেঁচামেচি করছে, এটা আমার ওনার পছন্দ হয় না। আমি আগেও বলেছি, ছেলে এবং ছেলের বউকে উনি মানে ওদের টাইমটাও অনেক সময় আমি দেখেছি কাটাতে দেয় না, সব জায়গায় উনি চলে যান, এটা আমার ভালো লাগে না। যেটা ভালো লাগে না, ভালো লাগে না। তবে একবার একটা কথা উনি বলেছিলেন যে ওদের মধ্যে ঝগড়া হলে আমি ওদেরকে পাশাপাশি রাখতে ভয় পাই, কে কখন কি করে দেবে, তাই আমি ঝিমির কাছে শুই আর ওকে ওর বাবার কাছে পাঠিয়ে দিই। এটা আমি সাপোর্ট করি, কারণ সত্যি দুজনেই বড্ড উগ্র। মানে সেখানে এই প্রীতমও কিন্তু রাগ কন্ট্রোল করতে পারে না। মানে প্রীতমদের সাপোর্টাররা যদি এখন এই কথাগুলোর জন্য খারাপ ভাবো, খারাপ ভাবতে পারো, কিছু করার নেই। আমিও কিন্তু কালকে এই ভিডিওতে বলেছি যে ওরও কিন্তু কাউন্সিলিং প্রয়োজন, এবং ওকে প্রথম থেকেই ওইভাবেও ভাবা উচিত ছিল। একটা মেয়েকে যদি আমরা আহারে বেচারি, ও তো এরম ভুল করে ফেলেছে, ও তো ছোট, এরমভাবে যদি মানতে পারি, তাহলে সেটা প্রীতমের ক্ষেত্রেও মানা উচিত ছিল। প্রীতমকেও দুটো বিয়ে করে ফেলেছে বলেই ওই ক্রিমিনাল বা ও কিছু ভুল কাজ করে ফেলেছে বলে ক্রিমিনাল, এইগুলো কিন্তু ভাবাটা ঠিক না। বা ও ও ওই বদমাইশ, ওইটা এই করে, ওই অত্যাচার করে, এটা ভেবে নেওয়াও ঠিক না, ঠিক আছে? তো যেটা ভুল আমি সেটাই বলতে গেলাম যে সেটা ভুল। প্রীতমের মার এই যে ইন্টারফিয়ারেন্সগুলো, এগুলো আমারও একদম ভালো লাগে না। আর যেটা ঠিক, হ্যাঁ উনি যে ওই যে পাশে নিয়ে শোন ঝিমিকে, সেটা একদমই ঠিক। হ্যাঁ, ওই হিট অফ দ্য মোমেন্ট এরা যে কি করতে পারে, কারণ ঝিমিও যেমন প্রীতমও তেমন, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। আর একটা জিনিস বলি যে ওই ভয়েসের মাধ্যমে না এই প্রচার করাটা বন্ধ হোক যে ওকে অত্যাচার করছে, অত্যাচার করছে, অত্যাচার করছে, এই জিনিসগুলো না ক্লিয়ার হচ্ছে না। এত অত্যাচার করছে, তবু সেই বাড়ির মা বাবা কিন্তু জেনে বুঝে, এবং তার প্রিভিয়াস যদি এক্সপিরিয়েন্স দেখা যায়, তাহলে তার প্রিভিয়াস এক্সপিরিয়েন্সও কিন্তু তাই। সে কিন্তু বারবার একই কথা বলে যে অত্যাচার করছে, মা বাবার বাড়িতে থাকাকালীন বলে মা বাবা অত্যাচার করছে, আবার শ্বশুর বাড়ি গেলেও সে বলে শ্বশুর বাড়ি অত্যাচার করছে। তো ওই এর স্টেটমেন্টের ওপরে ভিত্তি করে না সত্যি অত্যাচার করছে কিনা এটা কিন্তু জাজ করা ভারী মুশকিলের বিষয়। এটা কেউ যদি জাজ করে বা ওর ওই ভয়েসটা শুনিয়ে যদি এস্টাবলিশ করবার চেষ্টা করে, তাহলে আমি বলবো যে এই এস্টাবলিশমেন্ট মানে এই এস্টাবলিশ করার চেষ্টাটাই বা এই জাস্টিফিকেশনটাই কোনো মানে হয় না, বেসলেস।
কারণ ওই যে বলছে পাখা চালাতে দেয় না, এই আলো জ্বালাতে দেয় না, পাখা চালাতে দেয় না, আলো জ্বালাতে দেয় না, এটা ওর বাবাকে নিয়েও বলেছে। নিশ্চয়ই কোনো একটা প্রবলেম তো ওর আছে। মানে ও যদি এখন ঘন্টার পর ঘন্টায় ঘুমিয়েই কাটিয়ে দেয়, সকাল থেকে চলছে, বা ওই সারাক্ষণ বসে ফোন ঘেটে যাচ্ছে, এসি চালিয়ে যেত, যে কোনো মানুষ হয়তো রাগে মানে নড়েও না চড়েও না, তো ওর মা তো ওই রকমই শিখিয়েছে, ঘরে নড়েও না চড়েও না, হঠাৎ মাঝরাতে উঠে হয়তো নড়াচড়া করতে শুরু করে দিল, যেরকম শিক্ষা আর কি। তো সেক্ষেত্রে মানুষ রেগে গিয়ে অনেক কিছুই করতে পারে। নিজের বাড়িতে মা বাবা যদি করতে পারে, সেখানে হাজব্যান্ড কি করেছে জানি না, হয়তো সারাদিন শুয়ে শুয়ে ঝগড়াই করে যাচ্ছে, এসি চালিয়ে পাখা চালিয়ে হয়তো সেটা নিভিয়ে দিয়েছে, আমি বলতে পারবো না, আমি যেটা চোখে দেখিনি সেটা বলতে পারবো না। তবে এই মেয়েটার এই কথাবার্তার মিলটা খুব আছে, যে কমপ্লেনগুলো শ্বশুর বাড়িতে করে সেই কমপ্লেনগুলোও কিন্তু বাপের বাড়িতে করে। তো অদ্ভুত ব্যাপার। আর ভীষণ চোখে লাগছে একটা জিনিস, সেটা হচ্ছে ভিডিও করার রেস্ট্রিকশনস দেখছি খালি শুধু ওই বাড়িটার। মানে এটা আমার একদম ভালো লাগছে না, মানে অদ্ভুত। মানে কেউ হয়তো বলবে কেন ইউটিউবটাই কি একমাত্র জায়গা, ইউটিউবে ছাড়াও ওরা কিছু অন্যভাবেও ইনকাম করুক। এটা আমি কালকেও ভিডিওতে বললাম, এত সোজা নয়। যে মানুষটা এত সহজে টাকা পয়সা পেতে শুরু করে দেয় না, তার পক্ষে খেটে দুম করে, এবং সেটা একটা লেবারিয়াস জব, মানে হঠাৎ করে কেউ যদি বলে যে মুটে মজুরি করুক বা অন্য হার্ড ওয়ার্ক কিছু করুক, সেটা ওর পক্ষে খুবই টাফ। তাহলে ওর একটা বসে কাজ বা ডেস্ক জব বা মার্কেটিং জব, এই টাইপের জব পেতে কিন্তু সময় লাগবে, হ্যাঁ, আর আদৌ পাবে কিনা খুব সন্দেহ। তো সেই বেসিসে আমি অনেক আগেও বলেছি, আবারও বলছি যে ওদেরকে ভিডিও করতে দেওয়া হোক উইদাউট কন্ট্রোভার্সি। সেক্ষেত্রে এটাও হতে পারে যে প্রীতম যদি নিজের চ্যানেল থেকেও না করে, ওর মায়ের চ্যানেল থেকে যদি করে, তাতেও কিন্তু চলে। আরও বেশি এটা নিয়ে কেন বলছি, কারণ হচ্ছে একটা তরফকে কিন্তু নাকি বারবার বারণ করা হচ্ছে, তাদের বাড়িতে নাকি পুলিশে গেছিল, তারপরেও কিন্তু তারা ভিডিও করছে। বাট এদের ফ্যান ফলোয়ার্সরা বলছে কন্ট্রোভার্সি, তো বলবে হয়তো যে কন্ট্রোভার্সি তো করছে না, নর্মাল ভিডিও দিচ্ছে। ব্যাপারটা হচ্ছে এই পারমিশনটা যদি এই তরফের থাকে, তাহলে এই সেম পারমিশনটা ওই বাড়িতে নেই কেন? আর যদি বলে ওদের সব কিছু প্রশাসনের আন্ডারে, ওদের ইনভেস্টিগেশন হচ্ছে, তার জন্য হচ্ছে না, তাহলে এই পদক্ষেপটা আমি বারবার বলবো এদের এগেনস্টে এখনো কেন নেওয়া হয়নি, তাই না? ভারী অদ্ভুত বিষয়। কিন্তু আজকে দেখলাম ঝিমিও ভিডিও দিচ্ছে, এবার তো শুরু হবে স্যাড ভিডিও দেওয়া, শুরু হয়ে গেছে অলরেডি, রিলস পোস্ট হয়ে গেছে ইনস্টাতে। একে কেউ কোশ্চেন করে না কিন্তু যে তুমি স্যাড ভিডিও দিচ্ছ, ওর এখন মেন্টাল স্টেট হচ্ছে স্যাড, তাই না? ওই জন্য ও স্যাড ভিডিও দিতে পারে। মানে কি অদ্ভুত না, একটা সাংঘাতিক ইন্ডালজেন্স এই মেয়েটার ক্ষেত্রে চলে, তাই না? সেখানে এই ঈশানীকে নিয়ে বারবার বলা হচ্ছে ও কেন স্যাড ভিডিও দিয়েছে, ও নাকি সেই স্যাড ভিডিও দিয়ে সেই ছেলেটিকে মানে প্রীতমকে পোক করেছে। মানে কি অদ্ভুত। একটা মানুষকে আমরা সম্পূর্ণভাবে কন্ট্রোল করবার চেষ্টা করব, সে কি করবে না করবে, মানে তার কোনো ব্যক্তি স্বাধীনতা নেই, তার কোনো ব্যক্তি স্বাধীনতা নেই। কিন্তু এই মেয়েটার ক্ষেত্রে 7 খুন মাপ। আমরা বলবো এই মানুষটা মেন্টালি স্টেবল নয়, এই মানুষটার অনেক ভুল আছে, এই মানুষটা এই মানুষটা ওই, কিন্তু এই মানুষটাকে পুরো খোলা ছাড় দিয়ে দেওয়া হয়। সেই একই জিনিস এই মানুষটার ক্ষেত্রে হচ্ছে, সেই আহারে বেচারি। এটাই ভারী অদ্ভুত জিনিস। আর সেটাই প্রীতমের ক্ষেত্রে কিন্তু অন্য। প্রীতম হচ্ছে কুখ্যাত, প্রীতম খুব খারাপ। আরে দোষ প্রত্যেকটা মানুষের আছে, 3 জনই যদি থাকে তাহলে 3টে মানুষেরই আছে। আমার বক্তব্য এইটাই, একদম নিরপেক্ষভাবে প্রত্যেকটা মানুষকে দেখা হোক। সেখানে মেয়ে হিসাবে মানে একটা মেয়ে হিসাবে একটা মেয়ের খুব ছাড়, আর সেখানে ঈশানীর ক্ষেত্রে হচ্ছে ঈশানী খুব খারাপ, এটা বলার কোনো কারণ নেই। আজকে ক্যামেরার সামনে অনেক কিছু এসে করেছে বলেই ও খুব খারাপ, আর কেউ যে ক্যামেরার পিছনে করেনি তার কি জাস্টিফিকেশন আছে, তাই না? তাকেও তো অনেক কিছু করতে দেখা গেছে, এখন অনেকে অনেক কিছু বলবে, ও পরে করেছে, ও আগে করেছে। আরে ভাই, এইবারে যাওয়ার আগেও ও যখন এসছিল, আর তার আগেও অনেক কিছু করেছিল। আর কালকে এই যে মিস্টার ঝালকে দেখলাম, এরা কন্ট্রোভার্সি ছাড়বে না। যে জিনিসটা একটা কমিউনিটি দিয়ে বুঝিয়ে দেওয়া যেত যে কেউ আমার বাড়িতে এই সময় আসবে না, নিশ্চয়ই কোনো কারণ আছে, কিন্তু উনি কি করলেন, উনি কমিউনিটি দিলেন না, উনি লাইভ করে দেখালেন, ঠিক আছে? তাতে কিন্তু নিজের মেয়েকেও দেখিয়ে দিল, ওখানেও একটা কন্ট্রোভার্সি, মেয়েটাকে দেখিয়ে দিল। সেই মেয়েটা কি একটা শর্টস পরে আছে, না শর্টস পরাটাকে আমি কোনো খারাপ চোখে দেখি না, কিন্তু ওর এই শর্টস পরাটা নিয়ে কিন্তু প্রীতমদের বাড়িতে কিন্তু অবজেকশন আছে। আবার ওখান থেকে একটা ঝামেলা সৃষ্টি, যদিও বা ওরা ভিডিও করছে না,
তবুও ওদের মনের মধ্যে একটা জিনিস আবার ঢুকিয়ে দেওয়া হলো যে ওই তো ওইখানে গিয়ে মেয়ে এটা করে ওটা করে। আরে ওদেরও তো ভালো লাগা মন্দ লাগাকে একটু হলেও প্রায়োরিটি দিতে হবে। সংসারটা তো দুটো মানুষে মিলে করে, সংসারটা দুটো মানুষে মিলে করে, দুটো পরিবারের বন্ধনটাও লাগে। সেখানে একটা মানুষের সব কিছু শোনা হবে, একটা মানুষ বলবে আমি যেরকম, আগেও ভিডিওতে বলেছে আমি যেরকম আমি চাই আমাকে সেইভাবেই অ্যাকসেপ্ট করুক। তাহলে প্রীতমও তো এই কথাটা বলতে পারে যে আমি যেরকম আমাকে সেইভাবেই অ্যাকসেপ্ট করুক, আমি শর্ট টেম্পার্ড আমাকে শর্ট টেম্পার্ড হিসাবেই অ্যাকসেপ্ট করুক। তখন আর কথাটা আসে কেন যে ও নির্যাতন করছে? ও তো নিজেও বলেছে আমার রাগ হলে আমি রাগ কন্ট্রোল করি না, অনেক কিছু বলে ফেলি, ঠিক আছে। তারপরে এই যে ওর কথার বেসে দেখছি, এই যে ঝিমির কথার বেসে দেখছি বলা হচ্ছে ও নির্যাতন করছে, টোন টিটকিরি করে ওর বাড়িতে ওর শ্বশুর শাশুড়ি এমনকি প্রীতম পর্যন্ত অনেক কথা বলছে। সেটা কে কনফার্ম করতে পারবে যে এই মেয়েটিও কোনো সময় টোন টিটকিরি করেনি? অদ্ভুত ব্যাপার। আর এই যে একটা ভয়েস রেকর্ড করে মানে করলো, বাবা করলো নিশ্চয়ই, বাবা করে সেটাকে আবার পাঠিয়ে দিল অন্যদের, সেটাও আবার একটা মানে সবার চ্যানেলে চ্যানেলে ঘুরছে। আচ্ছা এইটাকে আদতেই যে যারা বলে যে কন্ট্রোভার্সি বন্ধ তো হয়ে গেছিলো, তোমরাই করে মানে যারা আজকে প্রীতমের হয়ে একটু হলেও কথা বলছে তাদেরকে লোকে এসে বলছে যে তোমরাই বাড়াচ্ছ, তোমরাই বাড়াচ্ছ। তো এইগুলোকে তোমরা কি বলবে? ওইসব ভিউয়ার্সদের বলছি যে এইগুলোকে কি বলবে? এই যে কালকে কি হলো, ওর মাসি একটা লম্বা লাইভ করতে বসে গেল, ওদের মানে ওদেরকে খারাপ করবার জন্য যে যে টাইপের জিনিসগুলো করতে হয় সেগুলো সবাই করবে, সেখানে কোনো দোষ নেই। একটা অত্যাচার করছে সেই ভয়েস ক্লিপস ছেড়ে দেওয়া হলো, কোনো মানে হয়? কোনো কি মানে হয়? এখানে কেন তোমরা বলো না যে কন্ট্রোভার্সিটা বন্ধ করো? আমি জানি না এই জিনিসটা আলটিমেটলি কি হবে। একটা সময় তো আমার মতো অনেক ক্রিয়েটার, আমি কেন অনেক ক্রিয়েটারই এদেরকে নিয়ে ভিডিও করা বন্ধ করে দিয়েছিল, কিন্তু আদৌ এই কন্ট্রোভার্সি বন্ধ হবে? ওয়াইটির প্ল্যাটফর্মে যদি এইভাবে দিনের পর দিন ভয়েস আসে, ভয়েস ক্লিপস আসে, ভয়েস রেকর্ডিং আসে, তারপর কারুর লাইভ এরকমভাবে দিনের পর দিন চলতে থাকে, তাহলে কিন্তু এই কন্ট্রোভার্সি বন্ধ হবে না। কন্ট্রোভার্সি যদি বন্ধ করতে হয় তাহলে এই চর্চাটাই বন্ধ করতে হবে। কে খারাপ কে ভালো আমরা দেখতে চাই না, অনেক হয়ে গেছে। এবার ওরা ক্যামেরার পিছনে সব কিছু মেটাক, ক্যামেরার পিছনে মেটাক, সংসার করলে সংসার করুক, সংসার না করলে যদি ডিভোর্স ভবিষ্যতে দেবে। আর এই যে একটা কাঁঠাল ভাঙার কথা, মানে 10 লাখ, হ্যাঁ, যে ব্যাপারটা সামনে চলে এসছে, সেটাও যদি পেতে হয় তার জন্য কোর্ট আছে। তো এইভাবে রোজ রোজ অশান্তি করে আর কতদিন চলবে? চলবে না তো। আর ওয়াইটির প্ল্যাটফর্মে এসে এই অশান্তি করে এই জাস্টিস চাওয়ার এগুলোরও তো কোনো মানে নেই। একমাত্র এদের কন্ট্রোভার্সি যদি বন্ধ করতে হয় তাহলে এদেরকে নিয়ে আলোচনাটাই বন্ধ করতে হবে। সেটা কিন্তু এক তরফ থেকে করলে হবে না। পক্ষে যদি কেউ বলে তাহলে বিপক্ষে তো আসবেই ভাই, সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে। এই সমাজসেবী ম্যাডামকেও সেটা একটু অ্যাকসেপ্ট করে নিতে হবে। পক্ষে লোকে বলে যাবে, মানে ওই ঝালবাড়ির পক্ষে বলে যাবে, তাহলে ঝালবাড়ির এগেনস্টেও তো কথা আসবে। সেখানে আমরা এগেনস্টে যখন বলছি সেখানে প্রীতমদেরও তো কিছু কিছু দোষ ত্রুটি আমরা তুলে ধরছি, সেগুলোকেও তো অ্যাকসেপ্ট করতে হবে। আমি জানি না সত্যি এদের কি হবে, মানে আলটিমেটলি এদের কি হবে। এই মেয়েটি এসছে, জানি না এই মেয়েটির সত্যি চিকিৎসা হবে কিনা, প্রপার কাউন্সিলিং হবে কিনা জানি না। পুরো এই যে গত সপ্তাহটা ওর কাউন্সিলিংয়ের যে জায়গাটা সামনে আসবার ছিল, কাউন্সিলিং কেমন হচ্ছে না হচ্ছে, ডক্টর কি বলছে, সেইটা হঠাৎ করে পুরো ধামাচাপা পড়ে গেল, পড়ে গিয়ে একটা অন্য জায়গায় চলে গেল, ঠিক আছে, অন্য লেভেলে কন্ট্রোভার্সিটা বেড়ে গেল। ওর চিকিৎসার যে কি হলো ভগবানই জানে, আর ওর চিকিৎসার কি হবে আলটিমেটলি সেটাও কেউ জানে না। জানি না ও কতদিন থাকবে বাপের বাড়িতে, আবার এখানে থেকে কোনো কন্ট্রোভার্সি করবে কিনা জানি না। আর কয়েকজন বলেছিল শাখা সিঁদুর সব কিছু নাকি মুছে ফেলেছে, এটা ভুল কথা। কারুর লাইভ দেখে এসে হয়তো বলেছিলে, কালকে আমার লাইভে এসে বলছিলে শাখা সিঁদুর কিন্তু কিছুই খোলেনি, মানে শাখা পলা কিছুই খোলেনি, সিঁদুরও মোছেনি। এবার ওই সোনার শাখা কে খুলেছে কে খোলেনি বাবা জানি না, অন স্পটে যখন ছিলাম না তখন এই কথা বলবোও না, আর ওই একতরফা কোনো কথা শুনে বলবোও না, যেখানে একতরফাকে মানে প্রীতম এবং প্রীতমের মাকে পুরো চুপ করিয়ে দেওয়া হয়েছে, একদম স্টপ। ওরা কিছু বলতে পারছে না, কিন্তু ওদের এগেনস্টে অনেক কথা এই সোশ্যাল মিডিয়াতে চলে আসছে। তাই জন্য কোনো কিছুই সত্যি মিথ্যে জাজ করা যায় না, এটার উপরে জাজ করা যায় না। মেয়েটির হাতে কিন্তু কালকে শাখাও দেখা গেছে, পলাও দেখা গেছে। সোনার শাখা খুলে ফেলেছে কিনা আমি বলতে পারবো না, কে খুলেছে বলতে পারবো না, কিন্তু পলাটা কিন্তু রয়েছে, সেটাও কিন্তু ওই সোনা দিয়ে যে বাঁধানো পলা সেটাই রয়েছে। যাই হোক, এইটুকুই বলবার ছিল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আসছি আবার নতুন ভিডিও নিয়ে। টাটা।